সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরাকের পক্ষ থেকে পাকিস্তানের F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ এবং একই সময়ে বাংলাদেশকেও ঘিরে এই বিমানের সম্ভাব্য রপ্তানির আলোচনা কেবল একটি অস্ত্র বিক্রির খবর নয়, এটি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতি, প্রতিরক্ষা কূটনীতি, সামরিক শিল্পের পরিবর্তনশীল ভারসাম্য এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার একাধিক স্তরকে একসঙ্গে উন্মোচন করে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই নিজেকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করলেও সামরিক প্রযুক্তির ক্ষেত্রে পশ্চিমা শক্তির উপর নির্ভরশীলতা কমানো এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রয়াস তার জন্য ছিল একটি কৌশলগত লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম প্রধান প্রতীক হয়ে উঠেছে F-17 থান্ডার, যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি হলেও ধীরে ধীরে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানির মুখ হয়ে উঠেছে। ইরাক ও বাংলাদেশের আগ্রহ এই বাস্তবতারই নতুন প্রমাণ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইরাকের প্রেক্ষাপটটি বোঝা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের পর দেশটির সামরিক কাঠামো কার্যত ধ্বংস হয়ে যায়। সাদ্দাম হুসেনের পতনের পর ইরাকি বিমান বাহিনী দীর্ঘ সময় ধরে কার্যকর যুদ্ধবিমান সক্ষমতা হারিয়ে ফেলে। পরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহায়তায় ইরাক F-16 যুদ্ধবিমান সংগ্রহ করে, কিন্তু সেগুলোর রক্ষণাবেক্ষণ, অপারেশনাল প্রস্তুতি এবং রাজনৈতিক শর্তাবলী সব মিলে ইরাকের জন্য এটি সবসময় একটি সীমাবদ্ধতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীলতা যেমন ইরাকের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে, তেমনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মাঝখানে পড়ে ইরাক নিজেকে এক ধরনের কৌশলগত ফাঁদে আবদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছে। এই বাস্তবতায় ইরাকের জন্য এমন একটি যুদ্ধবিমান দরকার যা তুলনামূলকভাবে কম খরচে কেনা যায়, রক্ষণাবেক্ষণ সহজ, রাজনৈতিক শর্ত কম এবং বহুমুখী অভিযানে ব্যবহারযোগ্য। F-17 থান্ডার এই মানদণ্ডের সঙ্গে বেশ ভালোভাবেই খাপ খায়। F-17 থান্ডার মূলত একটি লাইটওয়েট মাল্টিরোল ফাইটার। এটি ভারী যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক নয়, কিন্তু আকাশ প্রতিরক্ষা, ভূমি আক্রমণ, নৌ লক্ষ্য বস্তুতে আঘাত এবং সীমিত পরিসরে ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় অনেক সস্তা। উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশগুলোর জন্য একটি বড় আকর্ষণ। ইরাকের অর্থনীতি তেল নির্ভর হলেও দীর্ঘদিনের যুদ্ধ, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির প্রতিরক্ষা বাজেট সীমিত। সেই প্রেক্ষাপটে F-17 একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। এখানে পাকিস্তানের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ। পাকিস্তান নিজেকে কেবল একটি অস্ত্র প্রস্তুতকারক হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা অংশীদার হিসেবে তুলে ধরতে চায়। পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা, পাইলট তৈরি, গ্রাউন্ড ক্রু প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা, এই সবকিছু একসঙ্গে প্যাকেজ আকারে দেওয়ার সক্ষমতা পাকিস্তান তৈরি করেছে। ইরাকি বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে পাকিস্তানের ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং প্রোগ্রামের প্রশংসা এবং সেই সুবিধা নেওয়ার আগ্রহ প্রকাশ আসলে এই প্যাকেজ ডিপ্লোমেসির স্বীকৃতি। অর্থাৎ পাকিস্তান শুধু বিমান বিক্রি করতে চায় না, তারা দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ক গড়ে তুলতে চায়, যা ভবিষ্যতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও তৈরি করতে পারে। চীনের ভূমিকা এখানে নীরব কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। F-17 প্রকল্পের শুরু থেকেই চীন পাকিস্তানের সঙ্গে আছে। চীনের জন্য এটি একদিক থেকে তার সামরিক প্রযুক্তির পরীক্ষাগার, অন্যদিকে তার প্রতিরক্ষা রপ্তানির একটি পরোক্ষ মাধ্যম। অনেক দেশ সরাসরি চীনা যুদ্ধবিমান কিনতে রাজনৈতিক বা কৌশলগত কারণে দ্বিধায় পড়ে, কিন্তু পাকিস্তানের মাধ্যমে তৈরি একটি যৌথ প্রকল্প তাদের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হতে পারে। ইরাকের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য, কারণ দেশটি একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, অন্যদিকে ইরান ও চীনের সঙ্গেও ভারসাম্য বজায় রাখতে চায়। F-17 কেনা মানে সরাসরি চীনের সঙ্গে একটি বড় অস্ত্র চুক্তিতে যাওয়া নয়, আবার যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব থেকেও কিছুটা বেরিয়ে আসা। বাংলাদেশের প্রসঙ্গটি আবার ভিন্ন হলেও একই সূত্রে গাঁথা। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। MiG-29 এর মতো
পুরনো রুশ যুদ্ধবিমান, চীনা F-7 মতো পুরনো প্ল্যাটফর্ম এবং সীমিত সংখ্যক আধুনিক সিস্টেম এই মিশ্র বহর পরিচালনা করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি, খুচরা যন্ত্রাংশের সমস্যা এবং বিভিন্ন উৎসের প্রযুক্তি একসঙ্গে ব্যবস্থাপনার জটিলতা সব মিলিয়ে বিমান বাহিনী একটি সমন্বিত ও টেকসই সমাধান খুঁজছে। এই প্রেক্ষাপটে JF-17 একটি সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে আসছে। বাংলাদেশের আগ্রহের একটি বড় দিক হল রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা। বাংলাদেশ বিমান বাহিনীর বহরের বড় একটি অংশই বয়সের ভারে নুজ্জ। নতুন বিমান কেনার পাশাপাশি পুরনো বিমানের জীবনকাল বাড়ানো, রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিকীকরণ, এই সবকিছুই এখন জরুরি হয়ে উঠেছে। পাকিস্তানের সঙ্গে আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হল শুধু JF-17 নয়, বরং সুপার মুশাক প্রশিক্ষণ বিমান, দ্রুত ডেলিভারি এবং দীর্ঘমেয়াদী টেকনিক্যাল সাপোর্ট। এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ হয়তো ধাপে ধাপে পাকিস্তানের সঙ্গে একটি গভীর বিমান বাহিনীর সহযোগিতার দিকে এগোতে পারে। এখানে আঞ্চলিক রাজনীতির একটি স্পর্শকাতর দিকও রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরে বিমান শক্তিতে এগিয়ে আছে। রাফালে যুদ্ধবিমান কেনা, নিজস্ব তেজাস প্রকল্প এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা ভারতের বিমান বাহিনীকে শক্তিশালী করেছে। পাকিস্তান ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে পিছিয়ে পড়তে দেয়নি, বরং সীমিত সম্পদের মধ্যেও কার্যকর সমাধান খুঁজেছে। JF-17 সেই দর্শনেরই ফল। এখন যদি বাংলাদেশ এই বিমান কেনে, তাহলে দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে একটা নতুন মাত্রা যুক্ত হতে পারে। যদিও বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সামগ্রিকভাবে বন্ধুত্বপূর্ণ, তবুও সামরিক সক্ষমতার প্রশ্নে প্রতিটি দেশেই নিজের নিরাপত্তা স্বার্থকে অগ্রাধিকার দেয়। ইরাকের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ইরান, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র সবাই কোনো না কোনোভাবে ইরাকের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইরাকের বিমান বাহিনী শক্তিশালী হওয়া মানে দেশটির আকাশসীমা নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়া, যা তার সার্বভৌমত্বের প্রতীক। JF-17 মতো একটি বিমান ইরাকে সীমিত পরিসরে হলেও নিজস্ব সিদ্ধান্তে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ পরিচালনার সুযোগ দেবে। এটি বিশেষ করে সন্ত্রাসবিরোধী অভিযানে এবং সীমান্ত নজরদারিতে কার্যকর হতে পারে। তাই এই পুরো প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও রয়েছে। JF-17 এখনও বৈশ্বিকভাবে পরীক্ষিত একটি প্ল্যাটফর্ম নয়, যেমন F-16 বা মিগ সিরিজ। যদিও এটি পাকিস্তান বিমান বাহিনীতে ব্যবহার হচ্ছে এবং কিছু যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষিত হয়েছে, তবুও বড় পরিসরে রপ্তানির ক্ষেত্রে ক্রেতারা সবসময় সতর্ক থাকে। ইরাক ও বাংলাদেশ উভয়ের জন্যই এর অপারেশনাল চাহিদা আছে, যা পূরণ করতে গিয়ে JF-17 বিভিন্ন ব্লক, অস্ত্র সিস্টেম এবং এভিওনিক্সে কাস্টমাইজের প্রয়োজন হতে পারে। এতে খরচ বাড়তে পারে এবং ডেলিভারির সময় দীর্ঘ হতে পারে। আরেকটি বড় প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। ইরাক এখনও মার্কিন সামরিক সহায়তার উপর নির্ভরশীল। যদি ইরাক বড় আকারে পাকিস্তান বা চীন সম্পৃক্ত যুদ্ধবিমান কেনে, তাহলে ওয়াশিংটন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা স্পষ্ট নয়। একইভাবে বাংলাদেশও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। যদিও JF-17 কেনা মানে সরাসরি কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা ভাঙা নয়, তবু প্রতিরক্ষা কেনাকাটায় ভূ রাজনৈতিক বার্তা সবসময় থাকে। পাকিস্তানের জন্য এই সম্ভাব্য চুক্তিগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা রপ্তানি বাড়ানো মানে বৈদেশিক মুদ্রা অর্জন, যা পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে এটি পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি বদলাতে সাহায্য করে। একটি নিরাপত্তা ভোক্তা রাষ্ট্র থেকে নিরাপত্তা প্রদানকারী রাষ্ট্রে রূপান্তরের ইঙ্গিত দেয়। ইরাক ও বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা পাকিস্তানকে মুসলিম বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। সব মিলিয়ে ইরাকের JF-17 কেনার আগ্রহ এবং বাংলাদেশের সম্ভাব্য ক্রয় পরিকল্পনা একটি বৃহত্তর প্রবণতার অংশ। বিশ্বে এখন
এমন অনেক দেশ আছে যারা অত্যাধুনিক কিন্তু অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধবিমানের বদলে কার্যকর, তুলনামূলক সস্তা এবং রাজনৈতিকভাবে কম ঝুঁকিপূর্ণ বিকল্প খুঁজছে। JF-17 সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। এটি কতটা সফল হবে তা নির্ভর করবে পাকিস্তানের প্রযুক্তিগত আপগ্রেড, সময়মতো ডেলিভারি, বিক্রয়োত্তর সহায়তা এবং আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতার উপর। তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, এই আলোচনা এবং আগ্রহের মধ্য দিয়ে পাকিস্তান, ইরাক ও বাংলাদেশ তিনটি দেশই তাদের নিজ নিজ নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করার পথে এক ধাপ এগিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।